আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং শুনতে চলে এসেছো তোমাদের অতি পছন্দের পরিবার, অতি পছন্দের চ্যানেল ভৌতিক কথা। আজকে তোমরা শুনবে 3টি ঘটনা এবং আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি 3টে ঘটনায় তোমাদের দারুণ লাগতে চলেছে এবং 3টে ঘটনা একদম 3টে টপিকে একদম এক্সক্লুসিভ ঘটনা। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আর একদম কথা বাড়াবো না, এবার আমরা সরাসরি চলে যাব আজকের প্রথম ঘটনাতে। নমস্কার দাদা, আমি এই ঘটনাটা আপনাদের ভৌতিক কথা পরিবারের সঙ্গে শেয়ার করার জন্য পাঠাচ্ছি। আমার নামটা ইচ্ছে করেই বলছি না, কারণ ঘটনাটা যে অফিসে ঘটেছে সেখানে এখনও আমার সরাসরি না হলেও পরোক্ষ যোগাযোগ আছে। আর আইটি সেক্টরের পরিবেশ এমন যেসব কথা বাইরে গেলে কাজের ক্ষেত্রে সমস্যা হতে পারে। আমি কোনো লেখক নই, কোনো গল্প লিখছি না। আমি যা নিজের চোখে দেখেছি, যেটার সাক্ষী আমি ছিলাম, সেটাই একদম সোজাসুজি লিখছি। ঘটনাটা আজ থেকে প্রায় 3 বছর আগের। কলকাতার এক বড় আইটি সেক্টরের অফিস ক্যাম্পাস। এই ক্যাম্পাসটা বাইরে থেকে দেখলে মনে হবে একদম সাধারণ কর্পোরেট জায়গা। দিনের বেলায় হাজার হাজার লোক ঢোকে বেরোয়, গাড়ির লাইন, ক্যান্টিনের ভিড়, লিফটের সামনে মানুষ দাঁড়িয়ে থাকে। সব মিলিয়ে এমন একটা জায়গা যেখানে ভয়ের কোনো জায়গাই নেই। আমি তখন সেখানে থার্ড পার্টি সিকিউরিটি হিসেবে কাজ করতাম। নাইট শিফট ছিল, রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। আমার ডিউটি ছিল মূলত গ্রাউন্ড ফ্লোরের কন্ট্রোল ডেস্ক দেখা, যেখানে সিসিটিভি মনিটর, ফায়ার প্যানেল আর সব লিফটের মুভমেন্ট একসঙ্গে দেখা যায়। বিল্ডিংটায় মোট 8টা লিফট ছিল, 6টা প্যাসেঞ্জার আর 2টো সার্ভিস লিফট। নিয়ম অনুযায়ী রাত 2:30টার পর 4টে লিফট পুরো বন্ধ করে দেওয়া হতো। শুধু 2টো এমার্জেন্সি লিফট চালু থাকতো, যাতে সার্ভার টিম বা নাইট শিফটের লোকজন প্রয়োজনে ব্যবহার করতে পারে। সেদিন রাতটা ছিল একদম সাধারণ, কোনো ঝামেলা হয়নি, কোনো অ্যালার্ম বাজেনি। রাত 1:30টার পর বেশিরভাগ টিম কাজ শেষ করে ফেলেছিল। শুধু কয়েকটা ফ্লোরে অল্প লোক ছিল। আমি, আমার সিনিয়র আর নতুন একটা ছেলে, এই 3জন মিলেই ডিউটিতে ছিলাম। রাত 2টার পর একটু পরেই আমরা রাউন্ড শেষ করে গ্রাউন্ড ফ্লোরে বসি। কন্ট্রোল ডেস্কে বসে চা খাচ্ছিলাম আর মনিটরের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ চোখে পড়ে একটা লিফটের মুভমেন্ট লাইট জ্বলছে। প্রথমে খুব একটা গুরুত্ব দেইনি, কারণ মাঝে মাঝে ম্যানেজমেন্টের লোকেরা রাতে আসে। কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝতে পারি যে ওই লিফটটা সেই লিফটটা যেটা এই সময় বন্ধ থাকার কথা। আমি সঙ্গে সঙ্গে লগবুক দেখি, কোনো এন্ট্রি নেই, কোনো কার্ড সোয়াইপের রেকর্ড নেই। অথচ স্ক্রিনে পরিষ্কার দেখা যাচ্ছে লিফটটা গ্রাউন্ড ফ্লোর থেকে একদম টপ ফ্লোরে যাচ্ছে, কোনো ফ্লোরে থামছে না। আমি তখন সিনিয়রকে ডাকি। উনি এসে মনিটর দেখে বলেন হয়তো সিস্টেম গ্লিচ। কিন্তু ঠিক তখনই আমরা দেখি লিফটটা টপ ফ্লোরে পৌঁছে দরজা খুলে আবার বন্ধ হয়ে নিজে থেকে নিচে নামতে শুরু করেছে। এই জায়গাটায় আমাদের 3জনেরই অস্বস্তি হয়, কারণ আমরা জানি এই লিফট সিস্টেমে কোনো কল বা কার্ড ছাড়া এমন মুভমেন্ট হওয়ার কথা নয়। আমরা ঠিক করি লিফটটা গ্রাউন্ড ফ্লোরে নামলে সামনে গিয়ে চেক করব। সেই মতো লিফটটা নামতেই দরজা খুলে যায়। ভেতরে আলো জ্বলছে, ক্যামেরা অন, সব স্বাভাবিক, কিন্তু ভেতরে কেউ নেই। আমি প্রথমে ঢুকি। ভেতরে কোনো মানুষ নেই, কোনো ব্যাগ নেই, কোনো কাগজপত্র নেই। কিন্তু পা রাখার সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত অনুভূতি হয়, যেন মেঝেটা সামান্য নিচের দিকে বসে গেছে, খুব বেশি না। কিন্তু যারা প্রতিদিন লিফটে ব্যবহার করে তারা বুঝতে পারবে আমি পা তুলে আবার রাখি। একই অনুভূতি। সিনিয়রও ঢোকে একই কথাই বলেন। নতুন ছেলেটা তখন দরজার বাইরে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা তখন কোনো কথা না বলে লিফট থেকে বেরিয়ে আসি। দরজা বন্ধ হতেই কোনো বাটন না চাপা সত্ত্বেও লিফটটা আবার ওপরের দিকে যেতে শুরু করে। এখানেই বিষয়টা আর সাধারণ থাকে না। আমরা সোজা কন্ট্রোল রুমে গিয়ে ইনসাইড সিকিউরিটি ফুটেজ লাইভ অন করি।
সেখানে যেটা দেখা যায় সেটা খুব সাধারণ কিন্তু ভীষণ অস্বস্তিকর। লিফটের ভেতরে একদম ফাঁকা, অথচ মেঝেটা ধীরে ধীরে নিচের দিকে বসছে, ঠিক যেন কেউ খুব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। স্ক্রিনের পাশে লোড ইন্ডিকেটর দেখাচ্ছে প্রায় 75 থেকে 80 কেজির মতো। নতুন ছেলেটা ফিসফিস করে বলে, দাদা, লিফটে কেউ আছে নাকি? আমরা কেউ উত্তর দেইনি। লিফটার টপ ফ্লোরে পৌঁছে দরজা খুলল। কিছুক্ষণ খোলা থাকলো, তারপর আবার বন্ধ হয়ে নিজে থেকেই নামতে শুরু করলো। কোনো ঝাঁকুনি নেই, কোনো অ্যালার্ম নেই, সব কিছু খুব স্বাভাবিকভাবেই হচ্ছিল। সেটা আরও বেশি ভয় ধরাচ্ছিল আমাদেরকে। লিফটটা নিচে নেমে গ্রাউন্ড ফ্লোরে পৌঁছানোর পর দরজা খুলে আবার ঠিক আগের মতোই ফাঁকা দেখালো। আমরা তিনজন তখন আর সামনে গিয়ে দাঁড়ানোর সাহস করিনি, শুধু দূর থেকে দেখেছিলাম। কিছুক্ষণ পর লিফটটা আবার নিজে থেকেই বন্ধ হয়ে থেমে গেল, যেন কিছুই হয়নি। ওই রাতটা আর কোনো সমস্যা হয়নি। কিন্তু আমাদের কারোরই মন আর কাজে ছিল না। নতুন ছেলেটা বারবার বলছিল, দাদা, এটা কি সত্যি নাকি নাকি টেকনিক্যাল ব্যাপার? আমাদের মধ্যে যিনি সিনিয়র ছিলেন উনি বাইরে থেকে শান্ত থাকলেও আমি বুঝতে পারছিলাম উনিও ভেতরে ভেতরে অস্বস্তিতে আছেন। সকাল 6টার সময় ডিউটি শেষ হলে আমরা এই ঘটনাটা ডে শিফট সুপারভাইজারকে জানাই। তিনি প্রথমে গুরুত্ব দেননি, বলেছিলেন লিফটের সমস্যা মাঝে মাঝে হয়, কিন্তু আমরা জোর দিয়ে বলি যে ওজন ইন্ডিকেটর আর মেঝে বসার ব্যাপারটা স্বাভাবিক নয়। তখন তিনি মেইনটেনেন্স টিমকে জানাতে বলেন। ওই দিন বেলা 11টার সময় লিফট মেইনটেনেন্সের টিম আসে। তারা কেবল মোটর সেন্সর, কন্ট্রোল প্যানেল সব খুলে দেখে, কোনো ত্রুটি পায় না। ইনসাইড ক্যামেরার ফুটেজও দেখে, কিন্তু কেউ কিছু লিখে দিয়ে যেতে রাজি হয়নি। শুধু মুখে মুখে বলা হলো, হয়তো সেন্সরের ক্যালিব্রেশন একটু এদিক ওদিক হয়েছে, ঠিক করে দেওয়া হয়েছে। আমরা ভেবেছিলাম এখানেই বিষয়টা শেষ, কিন্তু আসল অস্বস্তি শুরু হয় তার ঠিক 1 সপ্তাহ পর। রাতে শিফটে আমি আবার ডিউটিতে ছিলাম। সিনিয়রও ছিলেন, নতুন ছেলেরা ছিল না। রাত শুরু হতেই অদ্ভুত শান্ত ছিল সার্ভার রুম, প্রায় সব ফ্লোর ফাঁকা ছিল। রাত 2:30টার সময় আমি নিজে থেকেই বারবার মনিটরের দিকে তাকাচ্ছিলাম, কারণ আগের ঘটনার কথা মাথায় থেকে যাচ্ছিল। ঠিক রাত 3টার কাছাকাছি আবার সেই একই লিফটের মুভমেন্ট। লাইট জ্বলে ওঠে। এবার আর কোনো ভুল বোঝার জায়গা ছিল না, কারণ লিফটটা আগের মতোই গ্রাউন্ড ফ্লোর থেকে সরাসরি ওপরে উঠতে শুরু করেছে। সিনিয়র কিছু না বলে শুধু চেয়ার থেকে উঠে দাঁড়ান। আমরা দুজন কন্ট্রোল রুমে ঢুকে সরাসরি ইনসাইড ক্যামেরার লাইভ ফুটেজ চেক করি। এবার যা দেখি সেটা আগের থেকেও বেশি অস্বস্তিকর। লিফটের ভেতর আগের মতোই ফাঁকা, কিন্তু মেঝে বসার পাশাপাশি খুব সূক্ষ্ম একটা কিছু নড়াচড়ার দেখা যাচ্ছিল। লিফটের ভেতরের এসির ফ্ল্যাপটা ধীরে ধীরে নড়ছিল, ঠিক যেন বন্ধ ঘরে কেউ খুব ধীরে নিঃশ্বাস নিচ্ছে। দরজা বন্ধ, কোনো ভেন্ট খোলা নয়, তবু বাতাস নড়ছে। লোড ইন্ডিকেটর আবারও দেখাচ্ছিল প্রায় 75 থেকে 80 কেজি। এইবার লিফটার টপ ফ্লোরে পৌঁছে আগের থেকে বেশি সময় দাঁড়িয়েছিল, প্রায় 1 মিনিট দরজা খোলা অবস্থায়, কিন্তু ওই ফ্লোরে তখন কেউ ছিল না। এটা আমরা সিসিটিভি থেকেই নিশ্চিত ছিলাম। তারপর দরজা বন্ধ হয়ে আবার নিচে নামতে শুরু করে। সিনিয়র তখন শুধু একটাই কথা বলেন, এই লিফটটা রাতে চালু রাখা ঠিক হবে না। পরের দিন ম্যানেজমেন্ট লেভেলে আলোচনা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় রাত 8টার পর ওই নির্দিষ্ট লিফট পুরো বন্ধ থাকবে, কারণ দেখানো হয় পাওয়ার সেভিং আর মেইনটেনেন্স টিম আজও অস্বীকার করে যেখানে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছিল, কিন্তু যারা নাইট শিফটে কাজ করেছে তারা জানে ওই লিফটটার সামনে দাঁড়ালে একটা অদ্ভুত ভারী অনুভূতি হয়। আমি নিজে এরপর কয়েক মাস ওই অফিসে কাজ করেছি, আর কোনোদিন রাতে 3টার সময় ওই লিফটের সামনে যাইনি। আজও যখন ওই বিল্ডিংয়ের কথা মনে পড়ে তখন মাথায় প্রথম যেটা আসে সেটা কোনো ভূত বা ছায়া নয়, বরং সেই অদৃশ্য ওজন যেটা ক্যামেরায় ধরা পড়েছিল। কোনো চেহারা নেই, কোনো আওয়াজ নেই, শুধু নিয়ম করে যাতায়াত করা একটা অদ্ভুত উপস্থিতি। আমি এই ঘটনাটা বানিয়ে লিখিনি, যা দেখেছি, যা মনিটরে রেকর্ড হয়েছে আর যেটা একাধিক লোক দেখেছে সেটাই লিখলাম।
যদি আপনাদের চ্যানেলে পড়ার মতন হয় তাহলে ভৌতিক কথা পরিবারের সঙ্গে শেয়ার করতে পারেন, কারণ এই ধরনের ঘটনা বাইরে থেকে অবিশ্বাস্য লাগলেও যারা নাইট শিফটে বড় অফিসে কাজ করেন বা যেই অফিসে এরকম প্রবলেম আছে তারা জানেন রাতের কর্পোরেট বিল্ডিং কতটা আলাদা হয়ে যায়। যাই হোক, এই ছিল ঘটনা। যদি তোমার মনে হয় ঘটনাটা পড়ে শোনানোর মতন, অবশ্যই পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম ঘটনা, কর্পোরেট অফিসের একটা লিফটের ঘটনা। এরকম লিফটের ঘটনা আমাদের এই পরিবারে আগেও 2-3টে শোনানো হয়েছে, যেগুলো শুনে তোমরা খুব পছন্দও করেছো। তাই এরকম একটা লিফটের ঘটনা আসার সঙ্গে সঙ্গে তোমাদের শুনিয়ে দিলাম। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। ঘটনাটা আজ থেকে প্রায় 7-8 বছর আগের। পশ্চিমবঙ্গের এক মফস্বল শহর, যেখানে সন্ধে নামলেই ঝিঝি পোকার ডাক শোনা যেত আর রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলোয় কুয়াশা জমে থাকত। সে শহরের একদম প্রাণকেন্দ্রে ছিল রূপকথা সিনেমা হল। একসময় ওই এলাকার সবচেয়ে বড় বিনোদনের জায়গা বলতে ছিল এই হলটি। শহরটা খুব বড় না হলেও আশেপাশের 10-12টা গ্রাম থেকে মানুষ আসত সিনেমা দেখতে। যখন কোনো বড় হিট সিনেমা লাগতো তখন হলের সামনের মিঠো রাস্তাটা যেন মেলায় পরিণত হতো। হাতে আঁকা বিশাল বিশাল পোস্টার ঝুলত বাঁশের কাঠামোর ওপর। লাল নীল কালি দিয়ে সিনেমার নাম লেখা থাকতো। টিকিট কাউন্টারের সেই ছোট্ট জানালাটার সামনে তখন লম্বা লাইন, মাঝে মধ্যে ধাক্কাধাক্কি, ব্ল্যাকারদের আনাগোনা, সব মিলিয়ে এক এলাহি কাণ্ড। সিনেমা হলের বাইরের চায়ের দোকানগুলো ছিল খবরের আড্ডা। সিনেমা শেষ হলে লোকজনেদের দাঁড়িয়ে করা সেই চুলছেরা বিশ্লেষণ। কেউ হাসছে, কেউ পর্দার হিরোকে নকল করছে, কিন্তু সময়ের নিষ্ঠুর নিয়মে সব কিছু বদলাতে শুরু করলো। প্রথমে এলো রঙিন টিভি, তারপর ডিভিডি, তারপর ভিসিডি, তারপর স্মার্টফোন আর মাল্টিপ্লেক্স। মানুষের বিনোদন এখন হাতের মুঠোয় বন্দী হয়ে গেল। ধীরে ধীরে রূপকথা হলেও সেই জৌলুস কমতে শুরু করলো। হলটা যেন এক ক্লান্ত বুড়ো মানুষের মতন ধুঁকতে লাগলো। প্রথমে বন্ধ হলো মর্নিং শো, কারণ দর্শক নেই। তারপর বিকেল, আর শেষে রাতের শোটাও ঢুকতে ঢুকতে একদিন পুরোপুরি বন্ধ হয়ে গেল। মালিকপক্ষ হিসেব কষে দেখল কর্মচারী আর কারেন্টের বিল নিয়ে আর চালানো সম্ভব নয়। তাই একদিন বিকেলে কোনো আড়ম্বর ছাড়াই হলের বড় কোলাপসিবল গেটে একটা বিশাল বড় তালা ঝুলিয়ে দেওয়া হলো। তালাবদ্ধ হওয়ার পর ভেতরের দৃশ্যটা ছিল হাড়হিম করা। সব কিছু যেমন ছিল তেমনই পড়ে রইল। সারি সারি কাঠের পুরনো সিটগুলো যেন অন্ধকারের মধ্যে কোনো এক অদৃশ্য দর্শকের অপেক্ষায় দাঁড়িয়ে থাকত। ধুলোর একটা মোটা আস্তরণ পড়ে গেল সব কিছুর ওপর। মাঝখান থেকে ছেঁড়া পর্দাটা ঝুলতো যখন কোনো বাতাসের ঝাপটা লাগত। প্রজেক্টর রুমে সেই ভারী লোহার প্রজেক্টর ধুলো মেখে মূর্তির মতন দাঁড়িয়েছিল। কয়েক মাস পর খবর এলো হলটা ভেঙে ফেলা হবে, ওখানে একটা আধুনিক শপিং মল উঠবে। কিন্তু আইনি জটিলতার ভাঙার কাজ পিছিয়ে যেতে লাগলো। এই সময়টুকুতে হলের ভেতরে যাতে কোনো অসামাজিক কার্যকলাপ বা চুরি না হয় তাই জন্য একজন নাইট সিকিউরিটি গার্ড রাখা হলো। লোকটার বয়স ছিল ওই 45-46। আগে এক জুট মিলে গার্ডের কাজ করত। খুব সোজাসাপটা মানুষ, কোনো নেশা ভাঙ ছিল না। আর সবচেয়ে বড় কথা, মিথ্যে কথা বা গল্প বানিয়ে বলার লোক সে না। সে বলতো, সারাদিন রোদে পুড়ে কাজ করি, ভূত থাকলো তার সাথে আমার কি। ডিউটি শুরু হতো রাত 8টা থেকে। সারা রাত সে গেটের পাশের একটা ছোট্ট কুঠুরিতে বসে থাকতো। মাঝে মধ্যে টর্চ হাতে নিয়ে সে হলের ভেতরটা এক চক্কর দিয়ে আসতো। স্টল, ব্যালকনি, টয়লেট সবই তালা দেওয়া থাকতো। প্রথম কয়েক সপ্তাহ সব ঠিকঠাক চলল, কিন্তু এক অমাবস্যার রাতে, রাত যখন প্রায় 1:30, সে খেয়াল করলো খুব ক্ষীণ একটা শব্দ কানে আসছে। প্রথমে ভেবেছিল বাইরে কোনো লরি যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারল শব্দটা আসছে হলের একদম ভেতর থেকে, যেটা কোনো আধুনিক গান নয়, বরং পুরনো আমলের বাংলা সিনেমার কোনো এক করুণ সুর। খুব স্পষ্ট না,
যেন অনেক দূর থেকে ভেসে আসা কোনো প্রতিধ্বনি। সে নিজেকে বোঝালো ফাঁকা হলে হয়তো শব্দের ভ্রম হচ্ছে, কিন্তু পরের রাতেও ঠিক একই সময় শব্দ শুরু হলো। কোনো রাতে গান, আবার কোনো রাতে গানের বদলে পুরনো সিনেমার গুরুগম্ভীর ডায়লগ। কয়েকদিন পর সে ঠিক করলো আর না ভেবে ভেতরে গিয়ে দেখবে। রাত তখন 1:30। গানটা আবার শুরু হয়েছে। সে টর্চ জ্বালিয়ে হলের বড় গেট খুলে ভেতরে ঢুকল। ভেতরে পা রাখতেই স্যাঁত স্যাঁতে ধুলো আর পুরনো ডাম্পের গুমোট গন্ধ নাকে এলো। হলের ভেতর দাঁড়িয়ে সে কান পাতল। বুঝল শব্দটা নিচ থেকে নয়, ওপরের প্রজেক্টর রুম থেকে আসছে। সে কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করল। প্রজেক্টর রুমের দরজার কাছে পৌঁছতেই সে থমকে গেল। দরজাটা বন্ধ, কিন্তু দরজার তলা দিয়ে আর জানালার ফাঁক দিয়ে একটা হালকা সাদা আলো বেরোচ্ছে। অথচ সে জানে হলের কারেন্ট কানেকশন অনেক আগেই কাটা হয়েছে। সাহস সঞ্চয় করে সে দরজাটা ধাক্কা দিল। দরজা খুলতেই যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। সে দেখল সেই পুরনো ধুলো মাখা প্রজেক্টরটা নিজে থেকেই ঘুরছে। কোনো রিল নেই, কোনো ইলেকট্রিক তার নেই, অথচ ভেতর থেকে সেই ঘর ঘর আওয়াজটা বেরোচ্ছে। সে লেন্সের জানালা দিয়ে হলের দিকে তাকালো। দেখল স্ক্রিনের ওপর একটা ধোঁয়াটে সাদা ছায়া নড়াচড়া করছে। ছায়াটার কোনো স্পষ্ট অঙ্গ প্রত্যঙ্গ নেই, কিন্তু সেটা যেন মানুষের এক অবয়ব। কয়েক সেকেন্ড পর সে দেখল ছায়াটা পর্দা ছেড়ে ধীরে ধীরে মেঝের দিকে নামতে শুরু করেছে, যেন সে দর্শকদের সিটের দিকে হেঁটে আসছে। ঠিক তখনই ওই গার্ডের বুকের ওপর এক অদ্ভুত চাপ অনুভব হলো। মনে হলো কেউ তার গলাটা টিপে ধরেছে। পা দুটো যেন মাটির সঙ্গে গেঁথে গেছে। কয়েক মুহূর্ত পর সে কোনো মতে নিজেকে ছাড়িয়ে পাগলের মতো দৌড়ে নিচে নেমে এলো। তার টর্চটা সিঁড়িতে পড়ে গেল, কিন্তু সে আর পেছনে ফিরে তাকালো না। গেট খুলে সোজা রাস্তায় বেরিয়ে এলো। সকালে অন্য গার্ড এসে তাকে ফ্যাকাশে মুখে বসে থাকতে দেখে। সে আর চাকরিটা করেনি। বাড়ি ফেরার পর তার আচরণও বদলে গেছে। রাতে ঘুম হতো না, মাঝে মধ্যে চিৎকার করে উঠত। এখন সে অন্য কোথাও ছোটোখাটো কাজ করে, কিন্তু আজও সিনেমা হলের রাস্তা দিয়ে গেলে সে ভয়ে পথ বদলে নেয়। সে বলে কিছু জায়গা শুধু ভাঙলে শেষ হয় না, সেখানে স্মৃতিগুলো এমনভাবে গেঁথে থাকে যে রাতের অন্ধকারে তারা জীবন্ত হয়ে ওঠে। শপিং মলটা এখন তৈরি হয়ে গেছে, চটচটে কাচ আর এসির ঠান্ডা, কিন্তু আজও নাকি রাত খুব বেশি হলে সেই মলের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে বা লিফটের ভেতরে পুরনো দিনের সেই সিনেমার সুরের প্রতিধ্বনি শোনা যায়। এই ছিল ঘটনা। যদি তোমার মনে হয় পড়ে শোনাবে, তাহলে অবশ্যই পড়ে শুনিও। ভালো থেকো। সিনেমা হল। এই সিনেমা হলের সঙ্গে মানুষের কত ইমোশন জড়িয়ে আছে। আগে তো আর এন্টারটেনমেন্টের এত জিনিস ছিল না, হাতে হাতে স্মার্টফোন ছিল না। যখন টিভি থাকতো তখনও মানুষ সিনেমা হলে যেত, কিন্তু মোবাইল আসার পরে বা স্মার্টফোন আসার পরে আর সেরকম কেউই সিনেমা হলে যেতে পছন্দ করে না। কয়েকজন হাতে গোনা মানুষ আছে যারা সিনেমা হলে সিনেমা দেখতে ভালোবাসে, তারাই যায়। আর তখনকার দিনে সিনেমা হল ছাড়া কোনো গতি ছিল না। তখন সিনেমা হলই একমাত্র এন্টারটেনমেন্টের জায়গা। স্কুল পালিয়ে সিনেমা দেখা, এরকম কত কী লোকের মুখে শুনেছি। যাই হোক, এই ছিল ঘটনা। যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লেগেছে, অবশ্যই জানিও। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নাও। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেনমেন্টের জন্যই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। দাদা নমস্কার। তুমি হয়তো আমাকে চিনবে না, বাট আমি তোমার এই পরিবারের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত আছি। যারা কলকাতার সাইডে হোস্টেলে থেকে পড়াশোনা করেছে তারা জানবে কলকাতার পুরনো মেস বা হোস্টেল
এগুলোর পরিবেশ এমনিতে একটু অন্যরকম হয়। শিয়ালদহ বা আমহার্ট স্ট্রিটের দিকে এমন অনেক পুরনো মেস আছে যেগুলোর দেওয়ালগুলো নোনা ধরা আর সিঁড়িগুলো কাঠের। ঠিক তেমনই এক মেস বাড়ির বাস্তব অভিজ্ঞতার কথা তোমাকে আমি বলছি। দাদা, আমার নাম সুমিত। আমি বছর 10 আগে উত্তর কলকাতার এক পুরনো মেসে থাকতাম। মেসটা ছিল এক বিশাল পুরনো 3 তলা বাড়ির ওপরের তলায়। আমাদের 4 তলার ছাদের এক কোণে একটা ছোট্ট কমন বাথরুম ছিল, যেটা খুব একটা কেউ ব্যবহার করতো না, কারণ ওটার অবস্থা ছিল খুব জরাজীর্ণ। মেসের ম্যানেজার সূর্যবাবু আগেই বলে দিয়েছিল যে রাত 12টার পর যেন কেউ 4 তলার এই বাথরুমে না যায়। ঘটনাটা ঘটেছিল এক গরমের রাতে। আমাদের ঘরে তখন খুব ছারপোকার উপদ্রব হয়েছিল, তাই আমি ঘুমোতে পারছিলাম না। রাত তখন প্রায় 2:30। হঠাৎ খুব তৃষ্ণা পাওয়ায় আমি জল খেতে নিচে নামলাম, কিন্তু দেখলাম কলতলায় জল নেই। বাধ্য হয়ে আমি ভাবলাম 4 তলার ওই পুরনো বাথরুমটা একবার দেখে আসি, যদি কলের জল পাওয়া যায়। আমি যখন 4 তলার সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, তখন অনুভব করলাম একটা অদ্ভুত পচা শ্যাওলার গন্ধ নাকে আসছে। বাথরুমের দরজাটা হাত খোলা ছিল। আমি টর্চ জ্বালিয়ে ভেতরে পা দিতেই দেখলাম কলটা পুরোদমে খোলা আছে, আর বালতিতে জল পড়ার শব্দ হচ্ছে। কিন্তু অবাক হয়ে দেখলাম বালতির ওপরে বালতি উপচে জল মেঝেতে পড়ছে ঠিকই, কিন্তু মেঝেটা একদম শুকনো, 1 ফোঁটা জলও মাটিতে দাঁড়িয়ে নেই। আমি ভাবলাম হয়তো ড্রেন খুব ভালো, তাই জল সাথে সাথে বেরিয়ে যাচ্ছে। আমি যখন কলটা বন্ধ করতে হাত বাড়ালাম, তখন অনুভব করলাম আমার হাতের উপর দিয়ে আর একটা অদৃশ্য হাত কলটা ঘোরাচ্ছে। হাতটা ছিল বরফের মতো ঠান্ডা। আমি চমকে হাত সরিয়ে নিলাম। টর্চের আলোয় দেখলাম বাথরুমের দেওয়ালে যেখানে প্লাস্টার খসে গেছে, সেখান দিয়ে একে একে ভিজে হাতের ছাপ ফুটে উঠছে। মনে হচ্ছে কেউ একজন ভিজে শরীরে দেওয়াল ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। হঠাৎ করে বাথরুমের দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। আমি ভয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু বাথরুমের ভেতরটা মুহূর্তের মধ্যে কুয়াশায় ভরে গেল। আমি দেখলাম বালতির সেই জলগুলো এখন আর স্বচ্ছ নেই, ওগুলো একদম কুচকুচে কালো হয়ে গেছে, আর সেখান থেকে মানুষের চুলের মতন লম্বা লম্বা কিছু গুচ্ছ বেরিয়ে আসছে। কলটা এখন জলের বদলে রক্ত বর্ণের কোনো তরল বের করছে। আর ঠিক সেই সময় আমি শুনতে পেলাম কেউ একটা যেন বলছে, সাবানটা দিবি ভাই। আমি ভয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। সকালে সূর্যবাবু আমাকে উদ্ধার করলেন। তিনি পরে জানিয়েছিলেন যে দেশভাগের সময় ওই মেসে একজন 4 তলার বাথরুমে ঢুকে আত্মহত্যা করেছিল। তাকে নাকি 3 দিন পর উদ্ধার করা হয়েছিল এবং তার দেহটা পচে বাথরুমের মেঝেতে আটকে গিয়েছিল। এইসব কথা শোনার পর আমি আর থাকতে পারিনি ওখানে। সেই ঘটনার পর আমার জীবনটা একদম উলটপালট হয়ে গিয়েছিল। আমি সোদপুরের একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম। সেখানে গিয়েও দেখলাম সেই জিনিসটা তাড়া করে বেড়াচ্ছে। সেই গন্ধটা এখনও আমার নাকে লাগছে। তখন আমি বুঝতে পারলাম এটা আমার শুধু মনের ভুল না। আমার এক সহকর্মী বিকাশ আমাকে পরামর্শ দিল বীরভূমের এক তান্ত্রিকের কাছে যেতে, যার নাম ছিল কালু বাবা। তিনি মন্ত্র সাধনা করলেও লোকটা ছিল খুব গম্ভীর আর স্বল্পভাষী। কালু বাবা আমার ফ্ল্যাটে যেদিন এলেন, সেদিন ছিল অমাবস্যা। তিনি ঘরে ঢোকেই নাকে রুমাল চাপা দিলেন, তারপর গম্ভীর গলায় বললেন, বড্ড পচা গন্ধ সুমিত। তুমি মেস থেকে একটা মরা আত্মাকে নিজের কাঁধে করে নিয়ে এসেছো, যে এখন তোমার বাথরুমের মধ্যে আশ্রয় নিয়েছে। বাবা আমাকে বললেন বাথরুমের দরজার সামনে একটা মাটির সরাই কিছু কালো তিল আর সর্ষের তেল রেখে দিয়ে আসতে। আমি তাই করলাম। রাত যখন ঠিক 2টো বাজল, আমি দেখলাম বাথরুমের ভেতর থেকে সেই পরিচিত ঘর ঘর শব্দটা শুরু হলো। কলটা নিজে থেকেই খুলে গেল, আর বাথরুমের তলা দিয়ে কুচকুচে কালো জল দরজার বাইরে বেরিয়ে আসতে চাইল। কালু বাবা তখন তার ঝুলি থেকে একটা পুরনো লোহার শিকল আর এক মুঠো শ্মশানের ছাই বের করলেন। তিনি বিড়বিড় করে কিছু মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ বাথরুমের ভেতর থেকে এক বীভৎস আর্তনাদ শোনা গেল। মনে হলো কেউ যেন আগুনের ভেতর পুড়ে যাচ্ছে। বাবা তখন চিৎকার করে বললেন, কে তুই? কেন এই ছেলেটার পিছু নিয়েছিস? কেন? বাথরুমের ভেতর থেকে একটা ভাঙা গলায় উত্তর এলো,
আমি পরিষ্কার হতে চাই বাবা, আমাকে একটু গঙ্গা জল দাও, গঙ্গা জল দাও আমাকে একটু। কালু বাবা তখন আমার দিকে ইশারা করলেন এক ঘটি গঙ্গা জল নিয়ে আসতে। আমি যখন সেই জলটা বাথরুমের দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢেলে দিলাম, তখন একটা বিকট শব্দের সাথে পুরো বাথরুমটা ধোঁয়ায় ভরে গেল। বাবা সেই লোহার শিকলটা নিয়ে বাথরুমের দরজায় এক বাড়ি মারলেন, আর সাথে সাথে সব নিস্তব্ধ হয়ে গেল। সেই পচা গন্ধটা মুহূর্তের মধ্যে কর্পূরের গন্ধে বদলে গেল। বাবা বললেন, ওটা একটা অতৃপ্ত আত্মা ছিল, যে স্নান করার সময় বাথরুমে মারা গিয়েছিল, তাই সে সবসময় নিজেকে অপবিত্র মনে করত। ও তোর ক্ষতি করতে চায়নি, শুধু মুক্তি চেয়েছিল। এরপরে কালু বাবা চলে গেলেন। যাওয়ার সময় আমাকে একটা লোহার মাদুলি দিয়ে গেলেন আর বললেন যেন কোনোদিন ওই পুরনো মেজবাড়ির দিকে আর না ফিরে তাকাই। সেই ঘটনার পর আজ 5 বছর কেটে গেছে। আমার বাথরুমে আর কোনো শব্দ হয় না, কোনো গন্ধ হয় না, এবং তারপরে আমার সঙ্গে কিছুই ঘটেনি। এই ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। কলকাতার এমন অনেক মেস আছে, এমন অনেক বাড়ি আছে যেগুলোতে এইসব ঘটনা আজও অহরহ ঘটে চলেছে। যারা কখনো কলকাতার কোনো মেসে কাটিয়েছে তারা জানে এইসব জায়গায় আদতে বাসলে কি ঘটে, শুনলেও হাত পা কাঁপবে। যাই হোক, এই ছিল ঘটনা দাদা। যদি তোমার মনে হয় ঘটনাটা পড়ে শোনাবে, অবশ্যই পড়ে শুনিও। ভালো থেকো দাদা, সুস্থ থেকো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি ঘটনা। আশা করছি তোমাদের এই ঘটনাটা ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাবে। চলো এবার আমরা শুরু করে দিই শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সম্রাট ঘোষ, সেকেন্ড কমেন্ট করেছে রত্না রয়, থার্ড কমেন্ট করেছে নির্মল। 3জনই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে পাপড়ি দোলা, লক্ষ্মণ সর্দার, জিৎ, শিল্পা চ্যাটার্জি, নন্দিনী রয়, সৌমেন মাইতি, কার্তিক মণ্ডল, সোমা বেরা, এসকে আরাফুল হোসেন, দীপ মণ্ডল, সঙ্গীতা মজুমদার, অন্তিম স্যাড মোমেন্ট, প্রশান্ত মোদক, সুবীর সরকার, মলাই পাল, সুমন্ত দাস, রনিত, কার্তিক সাহা, রোহিত। তারপর আরও কমেন্ট করেছে রিক দাস, হেমন্ত লিখেছে, হাই অমিতদা, কেমন আছো? আশা করি ভালো আছো। তুমি আমার নামটা একবার বলো। হেমন্ত অধিকারী, দমজুর থেকে বলছি। হ্যালো হেমন্ত। তারপরে কমেন্ট করেছে প্রিয়া সিং, সুজয় বর, সোমা দাস, মহাসিনা বেগম, জবা দেবী, মাধুরী বেরা, অনন্যা ভৌমিক, মিষ্টি ঘোষ, এমডি মঞ্জুবিয়া লিখেছে, খুবই ভালো লাগছে ভাই, আমি গাজীপুরের ছেলে, ঢাকা বাংলাদেশ থেকে। একদম। তারপরে কমেন্ট করেছে দীপশ্রী দাস, লিখেছে বেশ জমে উঠেছে এখন ঘটনাগুলো, থ্যাংক ইউ। পম্পা মহন্ত লিখেছে, হাই ভাই, কেমন আছো? কি ঠান্ডা পড়েছে ভাই, তোমার জন্য অপেক্ষা করছি, আমার নামটা পম্পা মহন্ত, একবার বলো। হ্যালো পম্পা দি। তারপরে কমেন্ট করেছে মন্দিরা, লিখেছে, হাই দাদা, কেমন আছো? আমি মন্দিরা, আমার তোমার সব ভিডিওই খুব সুন্দর লাগে, খুব লাভ ইউ দাদা, আমার নামটা একবার প্লিজ বলো। আমার নাম মন্দিরা। হ্যালো মন্দিরা। তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, মধু, অসীম দাস, অসিতা রয়, বিষ্ণু সাধন, শিহাব শাফিরউদ্দিন, চন্দনা কাপুরিয়া, অভিজিৎ দাস রয় লিখেছে, আপনার ভয়েসে ঘটনাগুলো শুনতে খুব ভালো লাগে এবং ভয় লাগে। আমি ভৌতিক কথার রেগুলার ভিউয়ার্স, রাতে আপনার বলা ঘটনা না শুনলে ঘুমোতে যায় না। আজ 3টে ঘটনা এক্সিলেন্ট লেগেছে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে আদিবা মিম, লিখেছে, ঘটনাগুলো খুব ভালো লাগলো, বাংলাদেশ ঢাকা থেকে শুনছি। আমাদের ঢাকাতে প্রায় 7-8 দিন রোদ ছিল না, কিন্তু আজ 5-6 দিন যাবৎ রোদ উঠছে, তাই খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। মলয় চক্রবর্তী লিখেছে, শীতের রাতে ঘটনাগুলো দুর্দান্ত লেগেছে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে কৃষ্ণেন্দু, অনিকেত, রিঙ্কু দে, ইসমাইল, মহাসিনা বেগম লিখেছে, একবার হ্যালো ফিরোজ করে বলো। হ্যালো ফিরোজ। তারপরে কমেন্ট করেছে পায়েল বিজয়, ত্রিপুরেশ ঘোষ, নয়ন মাঝি, সুশান্ত সাহা, কবিতা সরকার, বিশ্বজিৎ বিশ্বাস, সোমা বেরা, রোহিত চান্দ্রা, রনি সিংহ, মৌসুমি ভ্লগস লিখেছে, চলে আসলাম অমিত ভাই, আমার ছেলে আর আমার হাজবেন্ড শীতের রাতে তোমার ঘটনা শুনতে। শুভ মকর সংক্রান্তি অমিত ভাই, খুব ভালো থেকো, থ্যাংক ইউ দিদি। এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।